রাষ্ট্র সংস্কার শেষে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবে অন্তর্বর্তী সরকার, গুরুত্ব পাবে রাজনৈতিক দলের প্রস্তাব। পাচারের অর্থ ফেরাতে সুইজারল্যান্ডে সহায়তা চান ডক্টর ইউনূস, বর্ণাঢ্যদের $1 মিলিয়ন অনুদানের আশ্বাস অস্ট্রেলিয়ার। বন্যায় প্রাণ গেল 52 জনে, ক্ষতিগ্রস্ত 54 লাখ মানুষ। পানি বাড়ছে লক্ষ্মীপুরেও, প্রত্যন্ত এলাকায় ত্রাণ সংকট চরমে। সালমান আনিসুলকে আরো 5 দিন, টিপু মুন্সি 4 দিনের রিমান্ডে। শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা 100 ছাড়ানো। সাবেক মন্ত্রী কামালের মদদে দর্জি থেকে 1000 কোটির মালিক আগস্টিন। প্রভাব খাটিয়ে নারায়ণগঞ্জ সিটির কর্মচারীদের বহু বাড়ি গাড়ি। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছি আমি ফারজান আলিনা। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে সংস্কার প্রস্তাব গ্রহণ করা সহ প্রশাসনের সংস্কার এবং জবাবদিহিতা নিশ্চিতের সিদ্ধান্ত নিয়েছে সরকার। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এসব তথ্য জানান সৈয়দা রিজওয়ানা হাসান। এ সময় তিনি জানান, বৈঠকে কালো টাকা সাদা করার সুযোগ বন্ধ করে অর্থ পাচার রোধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সেই সঙ্গে নিত্যপণ্যের সিন্ডিকেট ভেঙে পণ্যমূল্য সহনীয় রাখতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো কাজ করছে বলে জানানো হয়। বিস্তারিত শামীমা আক্তারের প্রতিবেদনে। বৃহস্পতিবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ বৈঠকে বেশ কয়েকটি সিদ্ধান্ত নেয়ার কথা জানান সৈয়দা রিজওয়ানা হাসান। এর মধ্যে অন্যতম সিদ্ধান্ত হলো রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক দলগুলোর প্রস্তাব গুরুত্বের সঙ্গে দেখবে অন্তর্বর্তী সরকার। ভালো কিছু কর্মকর্তা কর্মচারী তো দরকার পড়ে, তাই না? তো যদি আমরা দেখি যে এফিসিয়েন্সি আছে, তার ব্যাপারে কোনো তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজন নাই। আমাদেরকে তো কাজটা নিয়ে আগাতে হবে। আমি যদি আগের সময়ে যারা কোনো ভালো পোস্টে ছিল তাদের কাউকেই নেব না এমন নীতিগত সিদ্ধান্তে চলেছে, তাহলে আমি কাজ আগাবো কেমন করে? বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের এই উপদেষ্টা জানান, কোনো কর্মকর্তার বিরুদ্ধে সুস্পষ্ট দুর্নীতির অভিযোগ থাকলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। মন্ত্রণালয়গুলোর জবাবদিহিতার জন্য প্রতি মাসেই প্রতিটি মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নোট আকারে প্রকাশ করা হবে। রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার প্রক্রিয়াটা চালু রাখবো। তাদের কাছ থেকে সংস্কার প্রস্তাব যা আসবে সেগুলোও গ্রহণ করব। সে ব্যাপারে একটা পদ্ধতির বিষয়ে কথা হয়েছে। কোন কোন মন্ত্রণালয় কি কি কাজ করেছে, সরকার কি কি কাজ করেছে, সেগুলোর ব্যাপারে একটা নোট প্রস্তুত করে আপনাদেরকে দিয়ে দেব। কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না আর। একই সঙ্গে অর্থ পাচার রোধে ব্যবস্থা গ্রহণ করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। বাজার সিন্ডিকেট ভেঙে দিয়ে নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে আনতে কাজ শুরু করেছে সরকার। কালো টাকা সাদা করার যে বিধি এবং রীতি, সেটা বন্ধ করে দেওয়া হবে। হ্যাঁ, কারণ এখান থেকে সরকার যেটুকুন টাকা আনতে পারে সেটুকুন টাকা দিয়ে সরকারের যে খুব বেশি কিছু আগায় তা না, বরং মূল্যবোধটা অনেক বেশি অবক্ষয়িত হয়। অর্থ পাচারের বিরুদ্ধে কার্যক্রম শুরু হয়ে গেছে। অত্যাবশ্যকীয় পণ্যের দাম মানুষের ক্রয় সীমানার মধ্যে রাখতে যা যা করার দরকার সরকার সেই কাজগুলো করা শুরু করে দিয়ে। বঙ্গবন্ধু পরিবারের সুরক্ষা আইন বৈষম্যমূলক উল্লেখ করে এটি বাতিলের সিদ্ধান্ত হয় বলে জানান তিনি। আদৌ নিরাপত্তা সংস্থা মনে করে কিনা যে এরকম দরকার আছে, সেখানে উত্তরটা হচ্ছে এরকম বিশেষ নিরাপত্তার দরকার আছে বলে তারা মনে করে না, আর এটাকে বৈষম্যমূলক মনে করা হয়েছে, সেটার ভিত্তিতেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে বন্যায় ক্ষতিগ্রস্ত রপ্তানিমুখী শিল্পের সুরক্ষায় সরকারের পদক্ষেপের কথা জানানো হয়। এছাড়া সাফ ফুটবল চ্যাম্পিয়ন দলকে সম্বর্ধনা দেয়া হবে বলেও উল্লেখ করেন এই উপদেষ্টা। এছাড়া রাওয়ালপিন্ডিতে ঐতিহাসিক জয়ের কারণে ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন উপদেষ্টারা। ফুটবল টিমের জন্য আমরা একটা সম্বর্ধনা আয়োজন করব। জাতীয় ক্রিকেট দল আপনারা জানেন যে পাকিস্তানকে হারিয়েছে। উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে সকল খেলোয়াড়, কোচ, কর্মকর্তা এবং বোর্ডকে অভিনন্দন জানিয়েছি। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। নির্বাচন ও দেশের সামগ্রিক পরিস্থিতির স্থিতিশীলতায় অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় সংস্কার করবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তী সরকারের আলোচনাও চলমান থাকবে। বিকেলে যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল। সাথে ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রায় 1.5 ঘন্টা ব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপির মহাসচিব। বলেন,
প্রয়োজনীয় সংস্কারের পাশাপাশি নির্বাচনের তারিখ ঘোষণার দায়িত্ব অন্তর্বর্তী সরকারের। যোগ্যতা দিয়ে খুব দ্রুত তারা একটা স্টেবল অবস্থায় নিয়ে আসতে পারবেন এবং একই সঙ্গে তারা একটা নির্বাচনের দিকেও যেতে পারবেন এবং প্রয়োজনীয় সংস্কারসমূহ তারা পূরণ করবেন বলে আমরা বিশ্বাস করি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে পর্যায়ক্রমে। না, আমরা কোনো তারিখ বলিনি, ওরা প্রয়োজনে ওনারই তো তারিখ বলবেন, আমরা তো তারিখ বলবো না। বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনতে সুইজারল্যান্ডের সহযোগিতা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংলি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাতে চলে এই সহায়তা চান তিনি। এ সময় দেশটির রাষ্ট্রদূত অন্তর্বর্তী সরকারের সমর্থন করে বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারে কথা বলেন। পরে বাংলাদেশে অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার নাদিয়া সিম্পসন দেখা করতে এসে ডক্টর ইউনূসের সাথে ছাত্র আন্দোলনে নিহতদের জন্য শোক প্রকাশ করেন। বৈঠকে বঙ্গোপসাগরের নিরাপত্তা, রোহিঙ্গা সংকট, মানবাধিকার, অর্থনীতি, কর্পোরেশন, টাস্ক শুল্ক এবং সংখ্যালঘু ইস্যু সহ নানা ইস্যুতে আলোচনা হয়। এ সময় দণ্ডার্থদের জন্য একটি দাতব্য সংস্থা $1 মিলিয়ন অনুদান দেওয়ার ঘোষণা দেন অস্ট্রেলিয়ার হাইকমিশনার। জাতিসংঘের গুম ও নির্যাতন বিষয়ক কনভেনশনে সই করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার এই সনদে সই করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এ সময় ডক্টর ইউনূস বলেন, এটি একটি ঐতিহাসিক ঘটনা। বলপূর্বক গুমের শিকার ব্যক্তিদের জন্য আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস এই একদিন আগে চুক্তিটি স্বাক্ষর হলো। বন্যা কবলিত 11 জেলার মধ্যে লক্ষ্মীপুর এবং কুমিল্লা ছাড়া বেশিরভাগ এলাকার পরিস্থিতি উন্নতি হয়েছে, তবে এখনো পানিবন্দী লাখো মানুষ। অনেকেই আছেন আশ্রয় কেন্দ্রে। দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাদ্য এবং বিশুদ্ধ পানির তীব্র সংকট। সেই সঙ্গে দেখা দিয়েছে পানিবাহিত রোগবালাই। নষ্ট হয়েছে ফসলি জমি। সহকর্মীদের পাঠানো তথ্য এবং চিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। কুমিল্লায় গোমতী ও কাকরি নদীর পানি বিপদ সীমার 3 সেন্টিমিটার নিচ দিয়ে বইছে। পানিবন্দী অন্তত 11 লাখ মানুষ। 724টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন প্রায় 81,000 মানুষ। মনোহরগঞ্জ ও নাঙ্গলকোট উপজেলার বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এসব এলাকায় পর্যাপ্ত ত্রাণ না পাওয়ার অভিযোগ দুর্গতদের। সেই সঙ্গে দেখা দিয়েছে পানিবাহিত রোগবালাই। ফসলে ত্রাণ ঢুকতেছে না, মানে যা দিচ্ছে হাইওয়েতে টুকটাক আসে এই অঞ্চলে যারা মিলে দেয় সার্গা বাইরে কোনো আমরা অবদান পাইতেছি না। প্রায় ঘরের অধিকাংশই ফসল অথবা হাত পা গা হয়ে গিয়েছে। বন্যার প্রভাবে সবজির দাম আকাশচুম্বী। সেই সাথে বেড়েছে মোমবাতির দাম। 5 টাকার মোমবাতি বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকা। দোকানদাররা সিন্ডিকেটের কারণে এগুলো করে। যে মোমবাতি 5 টাকা ডজন, 12 পিস 60 টাকা, এই মোমবাতি 100 টাকা দিয়ে কিনা লাগে। মেঘনা নদীর পানি বাড়ায় লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। অন্তত 8 লাখ মানুষ পানিবন্দী। তাদের মধ্যে 40,000 মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে। নোয়াখালী হয়ে যে আপনার রহমতখালী খাল হয়ে যে পানিগুলো আসতেছে, এই পানিগুলো আপনার হচ্ছে ক্রমান্বয়ে রাস্তাঘাট ঢুকে যাচ্ছে। নোয়াখালীতে ধীরে ধীরে নামছে বানের পানি। জেলার 21 লাখ মানুষ পানিবন্দী। 1300টি আশ্রয় কেন্দ্রে এখন অবস্থান করছে অন্তত 2 লাখ মানুষ। ফেনী শহরের বন্যার পানি নামলেও পেট্রো বাংলা তুলাবাড়ি এলাকায় এখনও জলাবদ্ধতা রয়েছে। আশ্রয় কেন্দ্র থেকে ফিরে বাড়ি পরিষ্কারে বেগ পেতে হচ্ছে ক্ষতিগ্রস্তদের। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বন্যা পরিস্থিতি উন্নতি হলেও পানির নিচে তলিয়ে ফসলি জমি। ক্ষতি হয়েছে অন্তত 7,500 হেক্টর রোপা আমন ফসলের। আমরা খালি ভাদ্র মাস ঢুকছে মাত্র ওই জমিগুলা লাগান শুরু করছি বলে তাড়াতাড়ি লাগাইলে তাহলে তাড়াতাড়ি বালা, কিন্তু খালি লাগাইয়া সাইরা মনে 4-5 দিন হয়েছে না, ইন্ডিয়ার পানি সেরা একদম পুরা তল করে লাইছে।
মৌলভীবাজারে পানি নামার সাথে সাথে ফুটে উঠেছে ক্ষতচিহ্ন। 13টি সড়কের প্রায় 40 কিলোমিটার বেহাল, বিধ্বস্ত টিনের ঘর। গরবিতে এখন কাদা, ঘর নষ্ট হয়ে গেছে। এখন আমরা এখন ঘরে যেতে পারছি না। ভোলায় জোয়ারে তলিয়ে অন্তত 30,000 হেক্টর জমির আমনের চারা ও বীজতলা। এমন বাস্তবতায় কিভাবে ঘুরে দাঁড়াবেন সেই চিন্তায় দিশেহারা কৃষকরা। এমন ধানের বীজতলা 3বার পানি উঠছে, তলা সবই গেছে। আমার টাকা নাই দেখে করতে পারিনি। যা মনে আমার রুইতে গিয়ে বীজ রুইতে গিয়ে একবার মনে করেন 20,000 টাকা লস হয়ে গেছে। এটা গেছে পানির তলে। বৃষ্টি না হলে দ্রুত বন্যা পরিস্থিতি উন্নতি হওয়ার আশা বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। জুলাই গণহত্যার ঘটনায় শেখ হাসিনা সহ 52 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও একটি হত্যা মামলা হয়েছে। এই মামলায় গণহত্যায় উস্কানির অভিযোগে আসামি করা হয়েছে 32 সিনিয়র সাংবাদিককেও। বিস্তারিত জানাচ্ছেন সাবরিনা মজুমদার। ব্রাশ ফায়ার করে তখন আমার ছেলে সামনে ছিল, তখন সে অন্যদের যখন গুলি করতেছিল তখন সে বলছিল তাদেরকে গুলি করেন, আমাকে গুলি করেন বলে, যখন যে বুকটা পেতে সামনে বলে আমাকে গুলি করেন বলে আমার ছেলে সম্মুখভাগে ছিল, তখন তাকে ডাইরেক্ট বুকের গুলি করে দিছে। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এ বিক্ষোভে গিয়ে শ্যামলীর রিং রোডে পুলিশের গুলিতে নিহত হয় 17 বছরের নাসির হাসান রিহান। এই অভিযোগ থেকে দায় মুক্তি দিতে পারি না। বৃহস্পতিবার রিহানের বাবা গোলাম রাজা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় শেখ হাসিনা সহ 52 জনের বিরুদ্ধে হত্যার অভিযোগ দায়ের করেন। এই মামলায় আসামিদের মধ্যে গণহত্যায় উস্কানির দায়ে 32 জন সিনিয়র সাংবাদিককেও অভিযুক্ত করা হয়। রিহানের বাবা মোহাম্মদ গোলাম রাজ্জাক, ওনার পক্ষ থেকে এই অভিযোগটি দায়ের করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রী পরিষদের তৎকালীন যারা খুব অ্যাক্টিভ ছিলেন সেই সদস্য, পুলিশের সদস্য যারা দায়িত্বশীল পর্যায়ে ছিলেন, সাথে সাংবাদিক, কলামিস্ট, তারপরে যারা নিজেদেরকে সুশীল দাবি করেন, টকশো করেন, এদেরকে আসামি করা হয়েছে। মামলার আইনজীবী জানান, গেল 3 আগস্ট শেখ হাসিনার সংবাদ সম্মেলনে প্রশ্ন করে উস্কানি ও টকশোতে এসব সাংবাদিকদের বিরুদ্ধে গণহত্যার বৈধতা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। একটা বোকা প্রশ্ন আর বাংলাদেশ নিয়ে প্রশ্ন করতে চাই। অবশ্যই, হ্যাঁ, তো ওটাও তো রুটিন কাজ, ওটা বলতে হবে। আর আমি তো আছি। জি, আপনার প্রশ্ন মাননীয় প্রধানমন্ত্রী। 3 আগস্ট যেদিন এই তৎকালীন সরকার পদত্যাগের জাস্ট একদিন আগে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে কিছু সাংবাদিক এবং সাংবাদিক নেতারা প্রধানমন্ত্রীকে এই মর্মে আশ্বাস দেন যে আমরা আপনার সাথে আছি, আপনারা এই আন্দোলন দমন করার জন্য যা করার করবেন, আমরাও যা করার আপনাকে হেল্প করার জন্য করব। চায়না থেকে ফিরে প্রধানমন্ত্রী যখন সাংবাদিক সম্মেলন করলেন, সেখানে প্রধানমন্ত্রীকে কিছু প্রশ্ন করা হয়েছিল। আপনারা দেখে থাকবেন যে ওগুলো প্রশ্ন না, ওগুলোর মধ্যে আসলে প্রশ্ন থাকে না, ওগুলোর মধ্যে থাকে শুধু প্রধানমন্ত্রীর প্রশংসা। এ পর্যন্ত হাসিনার বিরুদ্ধে হওয়া 102 মামলার মধ্যে 8টি দায়ের হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ট্রাইব্যুনাল পুনর্গঠন হলে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার আবেদন করবে তদন্ত সংস্থা। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। ছাত্র আন্দোলনে বাড্ডা থানায় সুমন শিকদার নামে এক শ্রমিক হত্যা মামলায় সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সিকে 4 দিনের রিমান্ড দিয়েছে আদালত। একই মামলায় সালমান এফ রহমানকে আরও 5 দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। বৃহস্পতিবার বিকেলে সিএমএম আদালতে আনা হয় সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সিকে। ছিল সেনাবাহিনী ও পুলিশের কঠোর নিরাপত্তা বেষ্টনী। বাড্ডা থানার হত্যা মামলায় 8 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ, যেখানে 4 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বাড্ডা এলাকায় স্বর্ণ শ্রমিক সুমন শিকদার নিহতের ঘটনায় আসামি করা হয় টিপু মুন্সিকে। বৈষম্যমূলক ছাত্র আন্দোলনের এই সুমন হত্যা মামলার সাথে সে সরাসরি জড়িত। এইটার মোটিভ এবং এইটার তদন্তের ক্ষেত্রে এইটার সমস্ত তথ্য উপাত্ত বের করার জন্য 8 দিনের রিমান্ড চাওয়ায় রাষ্ট্রপক্ষ আমরা 8 দিনের সমর্থন দিয়েছি, কিন্তু হুজুর আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। টিপু মুন্সির আইনজীবী বলেন, এজাহারে নাম নেই, সন্দেহজনক হিসেবে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এই মামলায় যে আমার ক্লায়েন্ট এজাহারে নাম নাই, শুধু সাসপেক্টেড হিসাবে, শুধু সন্দেহজনকভাবে এই মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আমরা বিজ্ঞ আদালতকেও বলেছি
যে 302 এবং 34-এর মামলা অনুমান ভিত্তিক এবং শুধু সন্দেহের কারণে আসামি হতে পারে না। এর আগে সকালে একই মামলায় সকাল 7টায় সাবেক প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আদালতে হাজির করা হলে আরও 5 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। আর সুমন শিকদার ও আদাবরের জাকির হত্যা মামলায় এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জিয়াউল আহসান ও সাবেক সংসদ সদস্য সাদেক খানকে 5 দিনের রিমান্ড দেন আদালত। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ও আহত পরিবারগুলোকে পুনর্বাসনের পাশে থাকার আশ্বাস দিয়েছে বাংলাদেশের জামায়াতে ইসলামী। এরই অংশ হিসেবে 25টি শহীদ পরিবারকে নগদ অর্থ প্রদান করেছে দলটির ঢাকা মহানগর উত্তর শাখা। এদিকে সমস্ত গণহত্যার বিচার দাবি করে জাতিসংঘের প্রতিনিধিদের সাথে বৈঠক করেছেন জামায়াত নেতারা। আরও জানাচ্ছেন শাহিদুজ্জামান সাকিব। বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ পরিবারগুলোর সাথে মতবিনিময় ও আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর। বৃহস্পতিবার সকালে রাজধানীর উত্তরার একটি রেস্টুরেন্টে এ সভা হয়। এ সময় জামায়াতের ঢাকা উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, শহীদ ও আহত পরিবারগুলোর পুনর্বাসনে পাশে থাকবে জামায়াত। আমরা 2 লাখ করে প্রত্যেক শহীদ পরিবারকে দেওয়ার, কাউকে 1 লাখ পৌঁছে দিয়েছি, কাউকে এনাদের 1 লাখ আমরা আবার পৌঁছে দিব ইনশাআল্লাহ। 2 লাখ করে সবাইকে দিচ্ছি, আহতদেরকে 50,000 টাকা করে দিচ্ছি। আমরা আমাদের আমির সাহেব বলেছেন এদের কর্মসংস্থান ব্যবস্থা করতে অথবা ব্যবসায়ের পুঁজি দিয়ে দিতে। অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যরা স্মৃতিচারণ করার সময় আবেগ আপ্লুত হয়ে পড়েন। আমার ছেলেকে 2টা গুলি করা হয়েছে, একটা গলায়, একটা বুকের পিছনে। দেশের জন্য যুদ্ধ করছি, আজকে আমার ছেলেই হয়েছে, শহীদ হয়েছে। আমার ছেলেটা শহীদ হইল এই জায়গাতে। আমার একটা ছেলে বাবা, এই ঢুকে আমার আর কেউ নেই। এই ছেলের উপরে আমার ভরসা ছিল। ছোট ছেলেটা এখন আমার সাথে আসছে, ক্লাস 9-এ পড়ে। এই ছেলেটা আমার টার্গেট ছিল যে তাকে আমি বিএসসি ইঞ্জিনিয়ার বানাবো, কিন্তু আল্লাহ পাকে তাকে শহীদের হিসেবে কবুল করে তাকে নিয়ে গেছে। পরে নিহতদের স্মরণে দোয়া মোনাজাত করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বিধবা স্ত্রী, এদিকে দুপুরে গুলশানের জাতিসংঘ ভবনে সংস্থাটির প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন জামায়াত নেতারা। বৈঠক শেষে জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, স্বৈরাচার হাসিনা সরকারের আমলে ঘটা সব গণহত্যার বিচারের দাবি করেন তারা। অত্যন্ত প্রমিজিং সেনা কর্মকর্তার যে হত্যাকাণ্ড ঘটেছে, সেই হত্যাকাণ্ডের সাথেও এই স্বৈরাচার জড়িত ছিল, আমরা সেটা উল্লেখ করেছি। আমরা উল্লেখ করেছি হেফাজতের যে সমাবেশ ছিল, সেই সমাবেশে মাস কিলিং হয়েছিল, শত শত লোকের হত্যাকাণ্ড তারা ঘটিয়েছিল। আর সর্বশেষ এই মহা গণবিপ্লব, সকল শ্রেণীর মানুষের যে বিপ্লব, ছাত্র জনতার যে বিপ্লব, এই বিপ্লবকে ব্যর্থ করার জন্যে যে নির্বিচারে তারা হত্যাকাণ্ড চালিয়েছিল, এটাকে আমরা বলেছি এটা জেনোসাইড, গণহত্যা। এটাকে জেনোসাইড হিসেবে টেক আপ করে যেন সুষ্ঠু বিচার হয়, সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য ন্যায় বিচার নিশ্চিতে প্রয়োজনে আইন সংশোধনেরও পরামর্শ দেন জামায়াত নেতারা। কতিপয় আইন সংশোধনের শাহিদুজ্জামান সাকিব, দেশ টিভি, ঢাকা। দর্জি থেকে 1000 কোটি টাকার মালিক বনে গেছেন রাতারাতি, অথচ তেমন কেউ তাকে চেনেন না, নামও শোনেননি কখনো। স্বৈরাচারী আওয়ামী লীগের কোনো কাগজে কলমেই নাম খুঁজে পাওয়া যায়নি তার। টঙ্গীর বিস্ময় জাগানো এই ব্যক্তির নাম আগস্টিন পিউরিফিকেশন। এই বিলিয়নিয়ারের বিপুল সম্পদের উৎস সন্ধানে এম এ আজিমের অনুসন্ধানী রিপোর্টে থাকছে আরো অনেক চাঞ্চল্যকর তথ্য। সেলাই মেশিনের সুই সুতোর খেলায় দারুণ দক্ষ আগস্টিন পিউরিফিকেশন। সেই দক্ষতায় চমকে দেয়া মাত্রা যোগ করে তিনি বন্ধুত্বের সুতোয় বাঁধেন স্বৈরাচারের অত্যন্ত প্রভাবশালী মন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে। এরপর বছরের পর বছর ধরে চলে এই দুই বন্ধুর টাকা বানানোর আশ্চর্য এক সেলাই কল। কামাল আগস্টিনের এই সেলাই কলের নাম মেট্রোপলিটন খ্রিস্টান কোঅপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেড। কেবলমাত্র খ্রিস্টান ধর্মাবলম্বীদের এই কোম্পানিতে আসাদুজ্জামান খান কামালকে যুক্ত করেন আগস্টিন। স্বৈরাচারের স্বরাষ্ট্রমন্ত্রীকে অবৈধ নানা সুবিধা দিয়ে আগস্টিন নামেন লুটপাটে।
কামালের প্রভাবকে কাজে লাগিয়ে আর নিরীহ খ্রিস্টান ধর্মাবলম্বীদের নাম ভাঙিয়ে আগস্টিনের বিত্ত বৈভব ফুলে ফেপে উঠতে থাকে। টঙ্গীর পাগারে এই রাজপ্রাসাদ সমতুল্য বাড়ির মালিক আগস্টিন পিউরিফিকেশন। এলাকাবাসী বলছে 15 বছর আগে এখানে ছিল একটি টিনের ঘর। আগস্টিন ছিলেন এখানকার একজন সামান্য দর্জি। এর আগে টিন সিট বাড়ি ছিল, পলডের ব্যবসা করতো, আবার এই যে দর্জি ব্যবসা এরকম অনেক কিছু করতো। হ্যাঁ, একসময় টেইলার ছিল, আবার পাশাপাশি পলডের ব্যবসা করতো। হ্যাঁ, টিনের ঘর ছিল, কিন্তু তারা আধা পাকা বাড়ি ছিল। তথ্য অনুযায়ী রাজধানীতে অনুসন্ধানে দেশ টিভি টিম তেজগাঁও হুন্ডা গলির 63 নম্বর বাড়িতে একটি ফ্ল্যাট তার। একই গলিতে নির্মাণাধীন 7 তলা বাড়িটিও আগস্টিনের। এটা মালিক কে? মালিক হলো হাউজিং আপনার আগস্টিন পিউরিফিকেশন। হ্যাঁ। কি নাম? আগস্টিন। এটা বাসা না, এটা হচ্ছে ওনার 3 তলায় একটা ফ্ল্যাট আছে। আগস্টিন পিউরিফিকেশনের রয়েছে মণিপুরি পাড়ায় আরও একটি ফ্ল্যাট। টঙ্গীর জিনুর মার্কেট এলাকায় 2টি বাড়ি, উত্তরার 16 নং সেক্টরে 5 কাঠার প্লট, এশিয়ান টাউনে 2টি প্লট সহ অসংখ্য বাড়ি আর প্লট। হ্যাঁ, আগস্টিন পিউরিফিকেশন, ওনার ফ্ল্যাট নাম্বার কত? তো 5। একটাই। এইটা একটা, ওই পাশে মনে হয় যে দুইটা না? না, ওই পাশে ফ্ল্যাট আছে না, ওখানে তো জমি কিনা বিল্ডিং করতেছে। কথা বলতে আগস্টিনের বাড়িতে গিয়ে ভেতরে ঢোকার অনুমতি মেলেনি দেশ টিভির অনুসন্ধানী টিমের। নিরাপত্তা কর্মী জানায় বাড়িতে নেই আগস্টিন ও তার পরিবার। আগস্টিন পিউরিফিকেশন 2টা বাড়ি তার? বুঝি নাই। 2টা বাড়ি। উনি কি আছে বাসায়? না। কে থাকে এই বাসায়? ঢাকায় গেছে না, কোন জায়গায় গেছে আসলে। পরিবারের লোকজন থাকে এখানে? পরিবারের লোকও ঢাকায়। শুধু দেশ নয়, আমেরিকা সহ বিভিন্ন দেশেও একাধিক বাড়ি গাড়ি করেছেন টঙ্গীর দর্জি আগস্টিন পিউরিফিকেশন। এর সবই করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে বন্ধুত্বের সুই সুতোয় গেথে। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। কারো আছে ফ্ল্যাট, কারো আছে বাড়ি, কেউ বুঝে নেন নগদ অর্থ। গত 1 দশকে ক্ষমতার ছত্রছায়ায় বেপরোয়া হয়ে ওঠেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীর ব্যক্তিগত সহকারী, গাড়ির চালক আর নিরাপত্তায় থাকা পুলিশ কনস্টেবল। অভিযোগ রয়েছে অনিয়ম আর প্রভাব বিস্তার করে বিপুল সম্পদ গড়েছেন এই সিটির কর্মকর্তা কর্মচারীরা। সহকর্মীদের পাঠানো তথ্য এবং চিত্রে ফারজানা ইসলামের ডেস্ক রিপোর্ট। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীর ব্যক্তিগত সহকারী হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন আবুল হোসেন। মাসে তার বেতন 36,000 টাকা হলেও চলাফেরা কোটিপতির মতোই। দেশ টিভির অনুসন্ধানে বেরিয়ে এসেছে শহরের বিভিন্ন এলাকায় আবুলের একাধিক ফ্ল্যাট থাকার তথ্য। শহরে ফার্নিচারের দোকান সহ বন্দর উপজেলায় আবুল ও তার স্ত্রীর নামে রয়েছে 3টি জমি। এর পাশাপাশি বিলাস ভ্রমণের শখও রয়েছে আবুলের। গেছেন দক্ষিণ কোরিয়া, জাপান, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। এছাড়া ভারত ও থাইল্যান্ডে অন্তত 4 বার ঘুরতে গেছেন সেলিনা হায়াত আইভীর এই ব্যক্তিগত সহকারী। আমাদের নামে যে ফ্ল্যাট আসছে, ফ্ল্যাট আমরাও পাই নাই, তারা অন্য অন্য মানুষের কাছে ফ্ল্যাট বিক্রি করে দিতেছে, আমাদের আশা দিয়ে ছুঁয়ে দিছে। সাথী নিয়ে আসতো, এখন 2টা ফ্ল্যাটের 4-5টা ফ্ল্যাটের মালিক চাঁদা তুলে, অটোতে তুলে, সিএনজিতে তুলে এই টাকাগুলো পায় ওরা মাসে মাসে। অভিযোগ রয়েছে অনিয়ম আর প্রভাব বিস্তার করে সম্পদের পাহাড় গড়েছেন তিনি। এমনকি তার প্রভাবে গত বছরে পদে নিয়োগ হওয়া আরিফ নামের কর্মকর্তাকে পদ বুঝিয়ে না দিয়ে পাঠানো হয়েছে একটি স্কুলের দায়িত্বে। এখানে আছি 8-9 মাস স্কুলে। আমি জয়েন করছি সিটি কর্পোরেশনে, কিন্তু ওখান থেকে এখানে আমাকে শিফট করে দিচ্ছে। শুধু আবুলি নয়, সাবেক মেয়রের গাড়ি চালক বিল্লাল হোসেনও গড়েছেন অবৈধ সম্পদ। নগরীর বরফকল ও পানির কল এলাকার বহুতল ভবনে তার 2টি ফ্ল্যাট রয়েছে। কয়েক লাখ টাকা খরচ করে সম্প্রতি ফ্ল্যাট সাজিয়েছেন তিনি। নারায়ণগঞ্জ সিটির সাবেক মেয়রের নিরাপত্তার দায়িত্বে ছিলেন পুলিশ কনস্টেবল শফিক। বিশেষ সুপারিশে প্রায় 13 বছর ধরে এখানে কর্মরত ছিলেন তিনি। শহরের বিভিন্ন স্ট্যান্ড থেকে টাকা তোলা সহ গাছ কেনার বরাদ্দের টাকা 9-6 করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তবে এসব বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি আবুল, বিল্লাল ও শফিক।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কোনো কর্মকর্তা বা কর্মচারী অনিয়ম দুর্নীতি করেছে এমন অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন নির্বাহী কর্মকর্তা। যদি আমাদের কোনো কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ ওঠে, যদি আমাদের কাছে ওইরকম লিখিত আসে, তাহলে সেটা আমরা দেখব, বা এটা ইনভেস্টিগেশনের জন্য তো রাষ্ট্রের আরও অথরিটি বা প্রতিষ্ঠান আছে, তারা সেটা দেখবে। এদিকে সরকারি আধা সরকারি প্রতিষ্ঠানগুলোর চিহ্নিত দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুদককে ব্যবস্থা নেওয়ার দাবি সচেতন নাগরিক সমাজের ব্যক্তিত্বদের। সিটি কর্পোরেশন, ভূমি অফিস, সরকারি আরও বিভিন্ন অফিস, ব্যাংক, বিমা, এগুলিতে আপনার বিভিন্নভাবে এখানে দুর্নীতির খবর পাওয়া যাচ্ছে। যদি এগুলি সত্যি দুর্নীতি হয়ে থাকে তাহলে পরে এখানে দুদককে পদক্ষেপ নিতে হবে এবং প্রকৃত দোষী যারা তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে। স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের জনপ্রতিনিধির প্রভাবে অনিয়ম করে রাতারাতি বিপুল অর্থের মালিক বনে যাওয়া নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি নারায়ণগঞ্জবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি।